আচ্ছা, যদি এমন হয় যে আমাদের মস্তিষ্ককে রোজ কেউ হাইজ্যাক করে নিচ্ছে আর আমরা হয়তো সেটা টেরই পাচ্ছি না, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা বা নিজের লক্ষ্যে স্থির থাকতে না পারার কারণটা কিন্তু ইচ্ছাশক্তির অভাব নয়। এর পেছনে রয়েছে আমাদেরই মস্তিষ্কের এক শক্তিশালী রাসায়নিকের কারসাজি। তো আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, এই যে আধুনিক প্রযুক্তি, এটা কি সত্যিই আমাদের মস্তিষ্ককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। মাত্র ৮ সেকেন্ড। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু সত্যি। মানুষের গড় মনোযোগ দেওয়ার ক্ষমতা এখন মাত্র ৮ সেকেন্ডে নেমে এসেছে। মানে একটা গোল্ডফিশেরও মনোযোগ এর চেয়ে বেশি। আমাদের মস্তিষ্ককে যেন ইচ্ছে করেই এমনভাবে বদলে দেওয়া হচ্ছে যাতে আমরা সারাক্ষণ বিক্ষিপ্ত থাকি। তো চলুন দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক হাইজ্যাক হচ্ছে। তারপর জানব এর পেছনের বিজ্ঞানটা কি। এই বিক্ষিপ্ত থাকার জন্য আমাদের কি মূল্য দিতে হচ্ছে সেটাও জানব। এরপর থাকছে একটা 30 দিনের রিসেট প্ল্যান। আর সবশেষে এই ডিটক্সের পরে জীবনটা ঠিক কেমন হতে পারে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, হাইজ্যাক হওয়া মস্তিষ্ক। আর শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু ইচ্ছাশক্তির অভাবের কোনো ব্যাপার নয়, বরং এটা এমন একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই যা ডিজাইনই করা হয়েছে আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য। ভেবে দেখুন, আমাদের আধুনিক মস্তিষ্ককে প্রতিদিন এমন একটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে হচ্ছে যেটা বিশ্বের সেরা স্নায়ুবিজ্ঞানীদের দিয়ে ডিজাইন করানো হয়েছে। আর উদ্দেশ্য একটাই, এটাকে যতটা সম্ভব আসক্তিকর করে তোলা। মানে প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা নোটিফিকেশন সবই ডিজাইন করা হয়েছে আমাদের মধ্যে এক ধরনের বাধ্যগত আচরণ তৈরি করার জন্য। ব্যাপারটা বেশ মজার। আমাদের স্মার্টফোন একদিকে যেমন দারুণ কাজের একটা টুল, ঠিক তেমনি অন্যদিকে এটা কিন্তু একটা স্লট মেশিনের মতো কাজ করে। এই যে অনিয়মিত পুরস্কার, মানে কখন লাইক বা নোটিফিকেশন আসবে তার কোনো ঠিক নেই, বা এই যে ইনফিনিট স্ক্রল যা কখনো শেষ হয় না, এগুলো সবই কিন্তু ক্যাসিনোতে ব্যবহার করা হয় মানুষকে আটকে রাখার জন্য। আচ্ছা, এবার চলুন একটু সায়েন্সের দিকে তাকানো যাক আর বোঝার চেষ্টা করা যাক যে ডোপামিন আসলে কিভাবে কাজ করে। কারণ ডোপামিন নিয়ে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আছে, সেটা ভাঙতে পারলেই আমরা বুঝব আমাদের মস্তিষ্ককে ঠিক কিভাবে চালিত করা হচ্ছে। দেখুন, ডোপামিন নিয়ে আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা আছে। আমরা ভাবি এটা হলো প্লেজার কেমিক্যাল বা আনন্দের হরমোন, কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। ডোপামিন আসলে পুরস্কার পাওয়ার আনন্দ দেয় না, বরং এটা আমাদের মধ্যে পুরস্কার খোঁজার জন্য যে অনুপ্রেরণা আর উত্তেজনা সেটা তৈরি করে। মানে এটাই আমাদের মধ্যে আরও চাই, আরও খুঁজি, এই অনুভূতিটা জাগিয়ে তোলে। একবার আমাদের পূর্বপুরুষদের কথা ভাবুন তো, তাদের ডোপামিন রিলিজ হতো কখন? যখন তারা অনেক খুঁজে একটা খাবার পেত বা একটা শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি করতে পারত। এই জিনিসগুলো ছিল বিরল, অর্জন করতে হতো, আর তা গভীর সন্তুষ্টি দিত। আর এখন এখন আমাদের ডোপামিন আসে লাইক নোটিফিকেশন আর নতুন ভিডিও থেকে, যেগুলো ক্রমাগত আসছে, খুব সহজে পাওয়া যাচ্ছে আর একেবারেই ক্ষণস্থায়ী। এর ফলটা কিন্তু বেশ মারাত্মক। আমাদের মস্তিষ্ক এই ডিজিটাল কটন ক্যান্ডি পেয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়ছে যে স্বাভাবিক জীবনটা কেমন যেন পানসে বা বিরক্তিকর লাগতে শুরু করেছে। একটা ভালো বই পড়া বা বন্ধুর সাথে মন খুলে আড্ডা দেওয়ার মতো সাধারণ আনন্দের চেয়ে ডিজিটাল দুনিয়ার ওই তাৎক্ষণিক উত্তেজনা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। তো এই যে আমরা সারাক্ষণ বিক্ষিপ্ত থাকছি, এর জন্য আমাদের কি মূল্য দিতে হচ্ছে? এই ডোপামিনের ভারসাম্যহীনতার কারণে আমরা আসলে কি হারাচ্ছি? ফলগুলো কিন্তু বেশ গুরুত্বর। প্রথমত, ডিপ ওয়াক বা গভীরভাবে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার ক্ষমতাটাই যেন চলে যাচ্ছে। ছোট ছোট সাধারণ জিনিসে আনন্দ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। ব্যক্তিগত সম্পর্কগুলো কেমন যেন অগভীর হয়ে যাচ্ছে। ঘুমের সমস্যা বাড়ছে, আর আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো, ওগুলো তো শুধু স্বপ্নই থেকে যাচ্ছে। এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, এটা ইচ্ছাশক্তির অভাবের বিরুদ্ধে লড়াই নয়, এটা লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় প্রোগ্রামের বিরুদ্ধে লড়াই। এর মানে হলো দোষটা ব্যক্তিগত দুর্বলতার নয়, আমরা আসলে এক বিশাল সিস্টেমের বিরুদ্ধে নিজেদের টিকে থাকার লড়াই করছি। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই, কারণ এর থেকে বেরোনোর পথও আছে। এবার আমরা সমাধানের দিকে এগোব। এই ৩০ দিনের রিসেট প্রোটোকলটা হলো নিয়ন্ত্রণটা নিজের হাতে ফিরিয়ে আনার একটা সুস্পষ্ট পরিকল্পনা।
এই পুরো ৩০ দিনের প্ল্যানটাকে আমরা খুব সহজ ৩টে ধাপে ভাগ করে নিতে পারি। প্রথম ৭ দিন হল ভিত্তি স্থাপন, যা লক্ষ্য হল এই আসক্তির চক্রটা ভাঙা। এরপর ৮ থেকে ২১ দিন ধরে চলবে পুনর্গঠন। আর সবশেষে ২২ দিন থেকে শুরু হবে অপটিমাইজেশন, মানে জীবনযাত্রাকে নতুন করে নিজের মতো করে সাজানো। প্রথম ধাপটা অর্থাৎ প্রথম ৭ দিন, এটাই কিন্তু সবচেয়ে কঠিন আর সবচেয়ে জরুরি। এই সময়ে সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, অনলাইন স্ট্রিমিং আর জাঙ্ক ফুডের মতো কৃত্রিম ডোপামিনের সব উৎস একেবারে বন্ধ। এর বদলে একঘেয়েমিকে আপন করে নিতে হবে, বাড়াতে হবে শারীরিক পরিশ্রম আর বাস্তব জগতের সাথে সত্যিকারের সংযোগ। প্রথম কঠিন সপ্তাহটা পার করার পর আসবে দ্বিতীয় ধাপ, পুনর্গঠন। এই সময়ে আমরা কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলব, যেমন প্রতিদিন ব্যায়াম করা, মেডিটেশন করা, কাগজের বই পড়া বা নিজের পছন্দের কোনো একটা অর্থপূর্ণ প্রকল্পে কাজ করা। এই অভ্যাসগুলো মস্তিষ্কে প্রাকৃতিক ডোপামিনের স্বাস্থ্যকর পথ তৈরি করতে সাহায্য করে। আর তৃতীয় ধাপের মূল মন্ত্রটা হল ইচ্ছাকৃত ব্যবহার, মানে এখন থেকে যাই করা হবে ভেবে চিন্তে করা, প্রযুক্তির কাছে ভেসে না গিয়ে এর নিয়ন্ত্রক হওয়া। যে কোনো ডিজিটাল কাজ করার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করতে হবে, আমি এটা ঠিক কেন করছি? লক্ষ্য হল উদ্দেশ্যহীন স্ক্রলিং থেকে বেরিয়ে এসে সচেতনভাবে প্রযুক্তি ব্যবহার করা। আচ্ছা, এই কঠিন পথটা পার করার পর জীবনটা ঠিক কেমন হবে? চলুন এবার সেই ছবিটা একটু দেখা যাক। এই যাত্রার শেষে যে অসাধারণ পরিবর্তনগুলো অপেক্ষা করছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে সেটা হলো গভীর মনোযোগ ফিরে পাওয়া। বারবার ফোন চেক করা বা অন্য কিছু করার সেই অস্থির তাগিদটা চলে যাবে। ঘণ্টার পর ঘণ্টা কোনো একটা কাজে গভীরভাবে ডুবে যাওয়ার ক্ষমতা আবার ফিরে আসবে। শুধু তাই নয়, অনুপ্রেরণাটাও যেন নতুন করে জন্ম নেবে। তখন আর কাজের অনুপ্রেরণার জন্য বাইরের লাইক, কমেন্ট বা স্বীকৃতির দরকার হবে না। অনুপ্রেরণা আসবে ভেতর থেকে, নিজের কোনো অর্থপূর্ণ কাজ থেকে পাওয়া গভীর সন্তুষ্টি থেকে। আর সব শেষে যেটা পাওয়া যাবে সেটা হলো জীবনে এক অন্য রকমের সন্তুষ্টি। সাধারণ ছোট ছোট আনন্দ, যেমন প্রিয়জনের সাথে মন খুলে কথা বলা বা প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা, এগুলোই আবার সত্যিকারের উপভোগ্য হয়ে উঠবে। জীবনটাকে তখন অনেক বেশি জীবন্ত আর অর্থবহ মনে হবে। আসলে এর আসল লক্ষ্যটা কিন্তু শুধু ডিজিটাল জগতে ভালো থাকা নয়, লক্ষ্যটা আরও অনেক বড়। আসল লক্ষ্য হল আমাদের ভেতরের আসল মানুষটার সম্ভাবনাকে পুনরুদ্ধার করা, আমাদের সৃজনশীলতা, উৎপাদনশীলতা আর একটা পরিপূর্ণ জীবনযাপনের ক্ষমতাকে আবার জাগিয়ে তোলা। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, একটা সত্যিকারের মনোযোগী মন দিয়ে কি অর্জন করা সম্ভব? এই প্রশ্নটা রইল ভাবার জন্য, নিজের ভেতরের অসীম সম্ভাবনাকে খুঁজে বের করার জন্য।